হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। আবারও একটা নতুন প্রজেক্ট নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আ এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা বেশ কয়েকটা পার্টে থাকবে। হয়তো ২ টো বা ৩ টে বা ৪ টে। আমি এখনো পর্যন্ত সিওর নই। তো প্ল্যানিং সেভাবেই আছে মোটামুটি ২ টো ৩ টে ভিডিওর মধ্যে শেষ করে দেওয়া। আ এই প্রজেক্টে আমরা শিখব যে মাল্টি স্টেপ ফর্ম, যেটা যেকোনো ওয়েবসাইটের একটা ইম্পোর্টেন্ট পার্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্টস ইন এনি ওয়েবসাইট। যেটা আমরা জেনারেলি বিভিন্ন টাইপের ফর্ম দেখি যেখানে কনট্যাক্ট আস ফর্ম থাকে। এখন সেটা খুব সিম্পল হয়। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন, মেসেজ ব্যাস। কিন্তু যখন কোনো আমাদের বুকিং রিলেটেড কোনো কাজ থাকে, যেমন মনে করুন আমি একটা ডক্টরের ওখানে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করব। তো সেক্ষেত্রে ইউজারকে অনেক বেশি কিন্তু ফিল আপ করতে হয়। তো তখন আমরা যদি একটা ফর্ম অনেক লেন্দি, একটা অনেক হাইটে বেশি একটা ফর্ম, একাধিক ফিল্ড যেখানে ১০ টা, ১৫ টা, ২০ টা ফিল্ড দিয়ে দিই, তাহলে কিন্তু ইউজাররা সেটা অতটা বেশি ইন্টারেস্ট পাবে না সেই ফর্ম ফিল আপ করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয়? তখন কিন্তু মাল্টি স্টেপ ফর্ম। তো যারা বিগিনার্স আছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা জেনে রাখা দরকার। ফর্ম কিন্তু শুধু একটা স্ক্রিনের মধ্যে কয়েকটা ইনপুট ফিল্ড দিলেই হয়ে গেল না। আ যাদের একটু এক্সপেরিয়েন্স আছে তারা জানেন যে একটা মাল্টি স্টেপ ফর্ম বানাতে গেলে কতটা কমপ্লিকেটেড হয় এটা, আর কতটা কমপ্লেক্স এই জিনিসটা হতে পারে, সেটা যারা একটু কাজ করেছেন বেশ কিছু প্রজেক্টে তারা জানেন। তো বিগিনারদের আমি সেজন্যই বলব যে এটা মেইনলি বিগিনারদের জন্য এটা টার্গেট করা। আ যে আপনাদের যাতে ভবিষ্যতে সেই প্রবলেমটা ফেস না করতে হয়, তার জন্য আমি আগে থেকেই আপনাদের একটা মোটামুটি ধারণা দিয়ে রাখছি যে আপনারা কিভাবে অ্যাপ্রোচ নেবেন। আজকের ভিডিওতে আমি কোনো কোড দেখাবো না, কিছু না। আমরা অ্যাপ্রোচ দেখব যে কিভাবে কোনো প্রজেক্টের শুরুটা করা উচিত। তো আমি সবার ১ম এ দেখে নিচ্ছি যে আমাদের আল্টিমেটলি প্রজেক্টটা কি হবে। তো এই ফর্মটা ফিল আপ করার পরে আমাদের ডেটা কিন্তু কোথাও আমরা সেভ করছি না এই মুহূর্তের জন্য। ইন ফিউচার আমরা ডেটা হয়তো সেভ করব ডেটাবেসে। তো যেহেতু আমরা ডেটাবেস এখনো শিখিনি, আ সেজন্য আমরা এই ফর্মটাকে জাস্ট হয়তো কনসোলে দেখিয়ে দেবো বা একটা পপআপ এর মাধ্যমে এর যে আউটপুট যেটা আসবে সেটা দেখিয়ে দেবো। তো সবার ১ম এ আমি যদি কোনো কিছু ফিল আপ না করে আমি যদি নেক্সট যে বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে ভ্যালিডেশন কিন্তু অলরেডি অ্যাটাচ করা রয়েছে। তো এবার আমি এখানে এসে ফিল আপ করছি। এখানে আমি জেন্ডার সিলেক্ট করতে পারছি মেল। এখন এই সমস্ত কিছু আমি যখন ফিল আপ করলাম এই ৩ টে স্টেপ, এখানে হয়তো আরো ২ টো বা ৩ টে স্টেপ বেশি হতে পারত। কিন্তু মিনিমাল যেটা আছে সেটা রাখা উচিত, যে যাতে ইউজার বেশি ইন্টারেস্টেড হয় ফর্ম ফিল আপ করার জন্য। সেজন্য তাকে অল্প ফিল্ড ফিল আপ করতে দেওয়া উচিত। এরপর আমি যদি নেক্সট এ চলে আসি, তাহলে এখানে দেখুন আরেকটা স্টেপ এসছে, সেখানে আমাদের কাছে আছে ডেট। তো ডেটের জন্য আমি এখানে একটা ডেট সিলেক্ট করে নিলাম। আর এখানে টাইম আছে। তো আমি এখান থেকে একটা র‍্যান্ডম টাইম সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? এখানে কিছু আইকন আছে, যেগুলো ডিফল্ট আইকন থাকে সেটা ব্লাক, আর যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লাক আছে, দুটো একসঙ্গে মিশে গেছে। এটা পরে আমি দেখব যে এটার প্রবলেম কিভাবে সলভ করা যায়। তো এই মুহূর্তে আমি বেশি এখানে সময় নষ্ট করিনি। এরপরে আমি যদি এখন মনে হয় যে না, আমি তো একটু ব্যাকে যাওয়ার প্রয়োজন হবে। তো দেখুন আমি স্টেপ 2 এ আছি, সেজন্য এটা হাইলাইট হয়ে আছে। আমি যদি ব্যাকে আসার চেষ্টা করি, আমি কিন্তু আবার ব্যাকে আসতে পারব। ব্যাকে এসে আমার যদি কোনো কিছু এখানে চেঞ্জেস করার প্রয়োজন হয়, আমি আবার এখানে এসে চেঞ্জটা করে নিতে পারব। ঠিক আছে? কারণ আমার এখানে অলরেডি ডেটা রয়েছে। এরপর আমি যদি আবার নেক্সট এ যাই, তখন আমি যেগুলো সিলেক্ট করে রেখেছিলাম সেগুলো কিন্তু নষ্ট হয়নি। সেগুলো এখনো রয়েছে। এরপর আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম। সাপোজ আমার নিউরোলজি এই ডিপার্টমেন্টে আমি এটা মানে অ্যাপয়েন্টমেন্ট করাতে চাইছি। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস যেটা দেখতে পাচ্ছেন যে টাইটেলস। আর আগের স্টেপে কিন্তু ছিল এখানে পেশেন্টের ইনফরমেশন। তো প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে আমরা ফিল আপ করতে এগোচ্ছি এবং শেষ যে স্টেপ আছে সেখানে এসে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো একটা হয়তো ফ্লিকার আপনারা খেয়াল করছেন। তো সেই ফ্লিকারের যে ইস্যুটা আছে সেগুলো বাগ রিলেটেড। সেগুলো আমরা যখন বাগ ফিক্স করব তখন আমাদের এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তো এখানে এসে আমি একটা ইমেইল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। obviously এটা আমার একটা ফেক ইমেইল অ্যাড্রেস। তো gmail .com, তারপরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আর এখানে অ্যাডিশনাল নোট যে মেক ইট আ as soon as possible, এরকম একটা আমি মেসেজ এখানে লিখে রাখলাম। তারপরে এবার আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে একটা পপআপ মেসেজ এসছে অ্যালার্টে যে অ্যাপয়েন্টমেন্ট বুকড সাকসেসফুলি। আর আমি একটু দেখতে চাইছি যে আমাদের কনসোলে কি এসছে।
এখানে আমি যদি কনসোলটা চেক করি, এখানে দেখুন একটা ফর্মের অবজেক্ট এখানে চলে এসছে। আ আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এটাকে জুম করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন একটা এখানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আ তো এটা পুরোপুরি Alpine JS দিয়ে তৈরি। তো Alpine JS এই জিনিসটাকে হ্যান্ডেল করে দিচ্ছে। আ এখানে আমি যা ফর্ম এখানে ফিল আপ করেছিলাম, সেই সমস্ত জিনিস কিন্তু এখানে আ স্টোর হয়ে গেছে। এরপরে আমরা যদি চাই এটাকে কোনো ডেটাবেসে স্টোর করে রাখতে, সেটা MySQL হোক, MongoDB হোক বা Postgre যেটাই হোক, আমরা সেখানে এই অবজেক্টটাকে কিন্তু আমরা ফিল্ড হিসাবে ওখানে স্টোর করে রাখতে পারি। তো এই মুহূর্তের জন্য আমাদের ডেটাবেস নিয়ে ভাবতে হবে না। আমরা শুধু দেখব যে এই যে UI যেটা, যেহেতু আমরা ফ্রন্ট এন্ড এ রয়েছি, তো এই UI টাকে আমরা কিভাবে বিল্ড করতে পারি স্টেপ বাই স্টেপ। সেটাই আমাদের ফোকাস হওয়া উচিত। কিন্তু আমি আজকে বলেছি আ যে হ্যাম আজকে আমরা কোনো কোড দেখছি না, আমরা কোনো বাগও ফিক্স করছি না। যেমন অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে বাগ রয়ে গেছে যে সমস্ত ফিল্ড গুলো আমার ফর্ম সাবমিট হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু এখানে ডেটা রয়ে গেছে। দেখছেন? এখানে ডেটা রয়ে গেছে। তো সেগুলোকেও ক্লিন করে দেওয়া দরকার। তো এখানে আমি বাগ ফিক্স করছিই না। সেটা আমরা যেদিন বাগ ফিক্স করার ক্লাস থাকবে সেদিন আমরা করব। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদের জানা জরুরি, আ being a beginner আপনাদের এটা জানা থাকবে না স্বাভাবিক। তো যেকোনো প্রজেক্ট যখন শুরু করা হয়, তো প্রজেক্টটা যখনই আপনাকে অ্যালোকেট করা হচ্ছে, আপনাকে অ্যাসাইন করা হচ্ছে, আপনি নেওয়ার সঙ্গে সেটা নিয়ে স্টার্ট করে দেবেন না। সেইভাবে কিন্তু প্রোডাকশন লেভেলে অন্তত কাজ হয় না। ওকে? তো তার আগে একটা প্ল্যানিং থাকে। তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে ডিসকাস করব। এটা হয়তো আপনাদের ফিউচারে যখন আপনারা React, Next এইসব নিয়ে কাজ করবেন, আপনাদের খুব উপকারে আসবে। তো সেইজন্য আমি কি করছি, এখানে একটা অলরেডি আমি রিডমি ফাইল বানিয়ে রেখেছি। তো সেটাকে নিয়েই আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। আর বাকি যত কিছু আছে আমি এখানে সবকিছু ক্লোজ করে দিলাম। আর জাস্ট আমি রিডমি ফাইলটাকে এখানে ওপেন করে রাখলাম। আচ্ছা, অলরেডি আমাদের ৭-৮ মিনিট হয়ে গেছে। তো এখানেই লেখা রয়েছে যে ইন্ট্রোডাকশন, যে why we don't start with code, আমরা কেন কোড দিয়ে স্টার্ট করব না? Hey learners, before jumping into X models or next button, let's pause and think real developer, things like a real developer. Because professional projects never start by writing code, they start with a clear understanding of কি রিয়েল লাইফ ডেভেলপারদের মতন যদি আপনি ভাবতে পারেন, তাহলে আপনার প্রজেক্ট বানাতে অনেক বেশি সহজ হবে। আর যদি আপনি ১ম এই কোড স্টার্ট করে দেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ওকে? তো সবার ১ম এ ভাবতে হবে যে হোয়াট উই আর বিল্ডিং, আমরা কি তৈরি করছি? অ্যাকচুয়ালি আমাদের গোলটা কি? আমাদের প্রজেক্টটা কি? সেটা ভালো করে বুঝতে হবে। হোয়াই উই আর বিল্ডিং ইট, আমরা কেন বিল্ড করছি? হু ইজ ইটস ফর, এটার আ ইউজার কারা হবে? সেই ব্যাপারে ভাবতে হবে যে এই যে প্রজেক্টে যেটা বানাচ্ছি সেটা কারা ইউজ করছে? হাউ ইট শুড ওয়ার্ক, এটা কিভাবে ওয়ার্ক করা উচিত? দিস ইজ হোয়ার মোস্ট টিউটোরিয়ালস, ইভেন পেইড ওয়ান্স, স্কিপ ওভার দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ফাউন্ডেশন। দেখুন, এখানে একটা নতুন টপিক সম্পর্কে হয়তো আপনারা জানতে পারবেন আজকে। আমি যে বিষয়টা এখানে অলরেডি লিখে রেখেছি, সেটা হলো SDLC, মানে হলো দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো এটা খুব ইম্পোর্টেন্ট। যেকোনো আপনি একটা প্রজেক্ট যখন বিল্ড করছেন, তো সেটাকে অ্যাপস যেগুলোকে, সেগুলোকে সফটওয়্যারই বলা হচ্ছে। আপনি যেহেতু প্রোগ্রামিং এর মাধ্যমে প্রজেক্টটা বানাচ্ছেন। তো SDLC টা করা প্রয়োজন। মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, মানে প্রজেক্টটা শুরু হবে কি করে, কিভাবে চলবে এবং আল্টিমেট গোল কি এটার। তো সমস্ত কিছু আগে প্ল্যানিংটা করা দরকার। আর এই যে নোটটা আমি লিখে রেখেছি, আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রয়োজন, তাহলে কমেন্ট সেকশনে বলবেন, আমি প্রোভাইড করব। এখন এই যে আ SDLC, SDLC বোঝার আগে আরো একটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা মানে বোঝাটা প্রয়োজন, সেটা হলো যে MVP, এই বিষয়টা কি? MVP এর ফুল ফর্ম হলো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। মানে বিফোর উই ইভেন রাইট আওয়ার ফার্স্ট ইনপুট, লেটস টক MVP। মানে আমরা কোড স্টার্ট করছি না, তার আগে আমাদের কিন্তু ভাবতে হবে যে MVP ব্যাপারটা কি? MVP মানে হলো দ্য স্মলেস্ট পসিবল ভার্সন অফ ইউর কোডার দ্যাট স্টিল সলভস দ্য কোর ইউজার প্রবলেম। আমাদের যে প্রবলেমটা যেটা রয়েছে, যে আমাদের যে প্রজেক্টটা সেটা কাদের জন্য বানাচ্ছি? সেই সমস্ত ইউজারদের জন্য যারা কোনো আ ডক্টরের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইছে, তাই না? তো আমাদের মেইন উদ্দেশ্য কি হবে? একটা জাস্ট যত সহজে, যত ইজিলি পসিবল ইউজার একটা ফর্মকে ফিল আপ করবে এবং একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবে এবং সেই ডেটাটা যারা অ্যাকচুয়ালি যে ওয়েবসাইটটা যাদের যে ক্লায়েন্ট যে,
তার ওখানে সেই ডেটাটা জমা পড়বে। তারপরে তাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হবে। তারপরে সেই পেশেন্টটা যাবে ডক্টরের কাছে এবং আ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট তারপরে যাবতীয় যা কাজ থাকবে সেটা। তার মানে আমাদের মেইন উদ্দেশ্য হলো একজন ইউজারকে একজন ডক্টরের সঙ্গে মিট করিয়ে দেওয়া। এটাই হলো আমাদের প্রজেক্টের উদ্দেশ্য। তো এই জিনিসটা কোনো কোড লেখার আগে, কোনো কিছু স্টার্ট করার আগে, ইভেন একটা index.html ফাইল বানানোরও আগে আমাদের কিন্তু MVP নিয়ে আলোচনা করতে হয় যে এটার উদ্দেশ্যটা কি? তো সেটা কি? অলরেডি আপনারা এখানে পড়তেই পাচ্ছেন যে ইন আওয়ার কেস এ ক্লিনিক ডাজন্ট নিড, তো আমাদের কি প্রয়োজন হবে না এই মুহূর্তে? আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের কোনো প্রয়োজন হচ্ছে না, লগইন সিস্টেমের প্রয়োজন হচ্ছে না। ইউজার বুকিং করবে, জাস্ট ওপেন করা রয়েছে পুরো জিনিসটা যাতে খুব সহজে বুকিং করতে পারে। ব্যাকএন্ড ডেটাবেস ফর নাও এই মুহূর্তের জন্য আমাদের ডেটাবেস প্রয়োজন হচ্ছে না। ডেফিনিটলি আমাদের এই ডেটাগুলোকে সেভ করতে হবে কোথাও না কোথাও। কিন্তু এমভিপির আন্ডারে এটা পড়ছে না। মানে এই মুহূর্তের জন্য ওকে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট মানে যে যত ন্যূনতম ফিচার দিয়ে যত তাড়াতাড়ি প্রজেক্টটাকে লঞ্চ করা যায়। তারপরে আমরা এটাকে স্কেল করব। তো স্কেল করা মানে হলো এই প্রজেক্টটাকে টেনে লম্বা করা। তারপরে আরো বেশি ফিচার ইনক্লুড করা। তারপরে এখানে আরো কত বেশি সুবিধা দেওয়া যায়, ইউজার এক্সপেরিয়েন্স কত বেটার করা যায়, এই জিনিসগুলোকে আনা। ডেটাবেসে গিয়ে একসময় ডেটা অবশ্যই সেভ করতে হবে। কিন্তু সেইজন্য আমি এখানে লিখে রেখেছি যে এই মুহূর্তের জন্য আমরা ডেটাবেস নিয়ে ভাবছি না। এখন আমরা দেখব যে কত সহজে আমরা ডেটাটা ফিল করে ডেটাগুলো বের করে খেতে পারছি। ঠিক আছে? সমস্ত কিছু ভ্যালিডেশন এর এই সমস্ত কাজবাজগুলো থাকছে এর সঙ্গে। আচ্ছা, এটার উদ্দেশ্য কি তাহলে? They just need a user friendly way to collect appointments. তো যে ক্লায়েন্ট তিনি চাইছেন যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট গুলোর জন্য যে ইউজাররা যারা রয়েছে তাদের ডেটাগুলোকে আমরা কত সহজে কালেক্ট করে নিতে পারি। That's what we will build and that's your MVP. তো এটাই হলো আমাদের MVP। তো এই যে MVP সম্পর্কে আপনারা যদি নিজেরা পড়াশোনা করেন আরো অনেক কিছু জানতে পারবেন। তারপরে SDLC, তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এটার ব্যাপারেও আরো কিছু জানতে পারবেন। যখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করব তখন জানতে পারবেন যে মনোলিথিক আর্কিটেকচার, মাইক্রো সার্ভিস এই সমস্ত বিষয়গুলো। তারপরে যখন প্রজেক্ট বিল্ড হয় তখন অ্যাজাইল মেথড থাকে। তারপরে আপনার ওয়াটারফল মেথড থাকে। এই সমস্ত বিষয়গুলো আস্তে শিখবেন যখন আপনারা বড় প্রজেক্টে কাজ করবেন। তো ছোটখাটো ওয়েবসাইটের ক্ষেত্রে খুব একটা বেশি প্রয়োজন হয় না। সেইজন্য অনেকেই ডিসকাস করে না। কিন্তু আমার মতে মনে হয়েছে যে এই প্রজেক্টটা আমরা যখন বিল্ড করছি তখন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে? কারণ জেনারেলি কাউকে আমি করতে দেখি না এই বিষয়টা নিয়ে আলোচনা। ইভেন আমি অনেক পেইড কোর্সেও কিন্তু পাইনি। সেখানে দেখি যে হঠাৎ করে কোডিং স্টার্ট হয়ে যায়। তো তার আগে যে প্ল্যান থাকে সেটা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে হয়। যখন প্রোডাকশন এ কাজ হয় তখন কিন্তু এই প্ল্যানিং গুলো হয়। কিন্তু কখনো টিউটোরিয়ালে এটাকে সেইভাবে দেখানো হয় না। আছে হয়তো খুব রেয়ার কিছু আ চ্যানেল আছে সেখানে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তো আমার হয়তো জানা নেই সেই বিষয়টা। কিন্তু আমি জেনারেলি দেখি না তেমনভাবে কোনো চ্যানেল। ডাইরেক্ট কোডিং থেকে স্টার্ট হয়। কিন্তু আমাদের কোডিং থেকে স্টার্ট করা উচিত। আগে পুরো প্ল্যানিংটা করে নেওয়া উচিত। ঠিক আছে? যে আমাদের কাছে কি রিসোর্স আছে, কি আ ফাংশনালিটি প্রয়োজন, এটার স্কেল কিভাবে হবে, ভবিষ্যৎ কি সমস্ত কিছু আগে থেকে মোটামুটি প্ল্যানিং করে নেওয়া উচিত। আচ্ছা, তো আমাদের এমভিপি চেকলিস্ট কি? যে আমাদের স্টেপ বাই স্টেপ নেভিগেশন লাগবে। যেটা আমরা দেখলাম যে আমাদের এই যে নেভিগেশন একটা লাগবে যাতে ইউজার সহজে বুঝতে পারে যে আমাকে কটা স্টেপে এই ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে? তারপরে আছে ইনপুট ভ্যালিডেশন। তো ডেফিনিটলি আমাদের প্রত্যেকটা ডেটা যাতে অ্যাকুরেট যায় সেজন্য ভ্যালিডেশন এর প্রয়োজন। কেউ যাতে খালি ফর্ম ফিল আপ না করে, কোনো ভুলভাল ডেটা বা এক্সেস এসএস অ্যাটাক যেটা ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক যাতে না করতে পারে সেই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপরে ব্যাকএন্ড ইন্টিগ্রেশন করার জন্য আমাদের সমস্ত ডেটাটাকে প্রসেস করে রাখতে হবে। তারপরে একটা আ টেলউইন সিএসএস হোক বা আদার কোনো লাইব্রেরি হোক বা ফ্রেমওয়ার্ক হোক সেটার মাধ্যমে আমরা খুব সহজেই যাতে এটা বিল্ড করে ফেলতে পারি। আমরা টেলউইন্ড ইউজ করব যেহেতু মডার্ন সময়ে কিন্তু টেলউইন্ড ইউজ হচ্ছে। প তারপর ফর্ম যখন সাবমিশন হয়ে যাচ্ছে তখন একটা আ অ্যালার্ট আনা। যেমন আমরা আ দেখেছিলাম যে ফর্ম সাবমিটটা হওয়ার পরে কিন্তু একটা অ্যালার্ট দেখতে পেয়েছিলাম যে ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তারপরে ব্যাকএন্ড এই মুহূর্তের জন্য আমাদের প্রয়োজন নেই। এমভিপি তে ক্রিটিক্যাল নয় এই ব্যাপারটা। লগইন অথ আ যেহেতু একটা আমরা টেস্টিং পারপাস ই ইউজ করছি তো এই মুহূর্তের জন্য আমরা লগইন বা অথরাইজেশন, অথেন্টিকেশন এই সমস্ত বিষয়গুলো দেখছি না। আচ্ছা, থিংক এমভিপি ফার্স্ট, ইউ উইল এভয়েড বার্নআউট অ্যান্ড বিল্ড স্মার্টার। এই ওয়ার্ডটা খুব ইম্পোর্টেন্ট এই লাইনটা। এইটার মানে হলো যে এমভিপি নিয়ে আগে আলোচনা করুন, পুরো প্ল্যানিং করে নিন তাহলে দেখবেন যে আপনার বার্ন আউট হবে না। মানে আপনি পাজলড হয়ে যাবেন না। প্রজেক্ট বিল্ড করতে আপনার মাথা খারাপ হয়ে যাবে না।
ঠিক আছে? অনেক স্মুথলি আপনার প্রজেক্ট চলতে থাকবে। এবার আসছি আমরা SDLC। ১ম এ একটা মোটামুটি দেখে নিয়েছিলাম SDLC ব্যাপারটা। এখন এই SDLC ব্যাপারটা কি? SDLC is a step by step guide used by professional developers to plan, build or maintain software. ওকে, এই লাইনটা খুব ইম্পোর্টেন্ট। তো প্রফেশনাল যারা ডেভেলপার আছে তারা প্ল্যানিং করে, তারপর বিল্ড হয়, তারপর কিভাবে মেইনটেইন হয়। এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট। মানে প্ল্যানিং করলাম, বিল্ড করলাম, তারপরে ছেড়ে দিলাম, এটা না। মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট হলো মেইনটেইন করা। সেই সফটওয়্যারটা কখন আ নষ্ট হয়ে যাচ্ছে বা বাগ চলে আসছে, ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হয়ে যাচ্ছে কিনা। তো যখন একটা হিউজ অ্যামাউন্ট ইউজার আমাদের সফটওয়্যারে আসছে, তখন সফটওয়্যার কিভাবে বিহেভ করছে, সফটওয়্যার আমাদের ল্যাগ করছে কিনা, সফটওয়্যার ক্র্যাশ হয়ে যাচ্ছে কিনা, এই সমস্ত জিনিস কিন্তু মেইনটেনিং এর পার্টে আসে। সেটা কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা বিষয়, মেইনটেন্যান্সটা। তো 6 আ SDLC স্টেপ কি? রিকোয়ারমেন্ট এনালাইসিস, যে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাদের ফর্মটা অ্যাকচুয়ালি কি করছে। তারপরে হাউ মেনি স্টেপ, কি ফিল্ড থাকছে সেটা, তারপর ডিজাইনের ব্যাপারটা দেখতে হবে। তারপরে অ্যালপাইন JS আমরা ইউজ করছি, সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তারপরে ভ্যালিডেশন আদৌ কাজ হচ্ছে কিনা, কোনো ইউজার এক্সপেরিয়েন্স এর প্রবলেম আছে কিনা, সেই জিনিসগুলো টেস্টিং পারপটে মানে পার্টে আছে। তারপরে আমরা ডিপ্লয়মেন্ট আর মেইনটেন্যান্স তো লঞ্চ করব, তারপর ইউজারকে ইউজ করার জন্য এটাকে দেব। তো দেখব সেটা ভবিষ্যতে আমরা কোথায় এটাকে হয়তো GitHub এই আমরা এটাকে আপলোড করে ইউজারকে দিতে পারি লঞ্চ করার জন্য। তারপরে আপনারাও যখন বানাবেন তখন আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন। তারা ইউজ করে বলবে আপনাকে যে ওটা ঠিকঠাক ফর্ম ফিল আপ হচ্ছে কিনা। ওকে? তারপরে ইউজিং SDLC helps us build smarter, more stable apps and we'll follow this mindset ফর আওয়ার মাল্টি-স্টেপ ফর্ম। তো আমাদের যে ফর্মটা রয়েছে মাল্টি-স্টেপ ফর্ম, এটা কিন্তু শুধুমাত্র এটার জন্য প্রয়োজনীয় SDLC বা MVP এমন নয়। যেকোনো প্রজেক্টের জন্য। এনি প্রজেক্টস নিডস MVP অ্যান্ড SDLC। তো আমাদের এটা কিন্তু পুরো প্রজেক্টটা বিল্ড হবে কি তার প্ল্যানিং, আর এটা হলো MVP, মানে প্রজেক্টটা ন্যূনতম কতটুকু ফিচার দিয়ে আমরা সহজেই এটাকে রিলিজ করতে পারি। তারপরে আমরা একটু, একটু করে এই প্রজেক্টের উপর কাজ করতে পারি। তো আমাদের এটা একটা মিনি সিরিজ টাইপের হবে। তো এখানে আমরা এপিসোড 1 এ কি জিনিস দেখব, সেটা আমরা স্টেপ বাই স্টেপ যেতে থাকবো। আমাদের প্রবলেম কি আছে, ঠিক আছে? আমাদের কাছে টুলস কি আছে, আমাদের প্ল্যানিং, সেই জিনিসগুলো দেখতে হবে। কিভাবে আমরা এটাকে আ ফর্ম ডেটাগুলো স্ট্রাকচারটা কিভাবে দেখব। আর একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কিভাবে আমরা লজিকটাকে এখানে সেট করছি, ভ্যালিডেশন লিখব, টেলুইন CSS ক্লাস কিভাবে, ট্রানজিশন কিভাবে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের মেইন যে জিনিসটায় ফোকাস করতে হবে, মানে ১ম দিন যখন আমরা কাজ শুরু করছি, তখন ৩ টে স্টেপের মধ্যে পেশেন্টের ইনফো, তারপরে কনট্যাক্ট ইনফো আর অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস, এই বিষয়গুলো থাকবে। প্রত্যেকটা স্টেপে ৩ টে থেকে ৪ টে ফিল্ডস থাকছে। তারপরে আমাদের কি ডেটার প্রয়োজন হয়, ঠিক আছে? এটা যদি একবার আমরা ঠিক করে নিতে পারি, তাহলে আমাদের প্রজেক্ট কিন্তু স্টার্ট করা অনেক বেশি ইজি হবে। যেমন নেম, এজ, ডিপার্টমেন্ট, ইমেইল, ফোন, ডেটা, টাইম, নোটস, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমরা DSF ইউজ করছি, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, সেটা আমরা ফ্ল্যাট কি ভ্যালু অবজেক্ট ইউজ করছি, ঠিক আছে? তো কি ভ্যালু অবজেক্ট হিসাবে যেহেতু ইউজ করছি, তো ইজিলি আমরা ট্র্যাক করতে পারবো বা চেঞ্জেস আনতে পারবো। তারপরে এইভাবে আমরা এপিসোড 2 এ যাবো। মেইন যে স্টেট বা লজিক যেগুলো আসবে, প্রিভিয়াস, নেক্সট বাটন নিয়ে কাজ করব। এগুলো সব একটা ডেমো টাইপের আমি এখানে সেট করে রেখেছি যে আমাদের কোড কিভাবে হবে। তো এখানে অ্যাকচুয়াল কোড এগুলো নয়, আমরা অ্যাকচুয়াল কোড দেখব এর পরের এপিসোড গুলোতে। ঠিক আছে? তারপরে আমাদের আ যে লজিক গুলো সেগুলো আস্তে, আস্তে আমরা বিল্ড করব। তারপরে ভ্যালিডেশন দেখব যে আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি প্রত্যেকটা জিনিসকে। এখানেও একটা মোটামুটি ভ্যালিডেশন একটা ডেমো একটা লজিক টাইপের রয়েছে। তারপরে আ এখন আ এপিসোড 4 ফাইনালে যখন আমরা দেখব যে আমরা মোটামুটি ডিবাউন্স ইউজ করব, স্মুথার টাইপিং যেটা আছে ডিবাউন্সিং টা মানে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে? তারপরে যা বাগস আছে মোটামুটি আমরা সেখানে গিয়ে ফিক্স করে নেব। তো এখন এটা কি সামারি কি জিনিস, মাল্টি স্টেপ ফর্ম, মোর দ্যান জাস্ট টগল ইন ডিপ, মানে একটা ডিপ ছেড়ে আরেকটা ডিপ টগল করে চলে যাচ্ছি এমন নয়। এখানে আপনারা কি শিখতে পারছেন যে MVP মাইন্ডসেট, SDLC, ফর্ম প্ল্যানিং, তারপরে স্টেপ লজিক। তো এই যে টার্মগুলো আমি বললাম, এই টেকনিক্যাল টার্মগুলো নিয়ে আপনারা নিজেরা অবশ্যই করে স্টাডি করবেন। ওকে? একটা ভিডিওতে সবকিছু তো এক্সপ্লেইন করা সম্ভব নয়। আপনারা নিজেরাও এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবেন। ওকে? সমস্ত কিছু আমরা অ্যালপাইন বেস আর ফ্রন্ট এন্ডে CSS হিসাবে আমরা টেলুইন CSS ইউজ করব। একদম মডার্ন যে জিনিসটা। ওকে? তারপরে এখানে কি আছে? দিস ইজন্ট জাস্ট a প্রজেক্ট।
দিস ইজ হাউ রিয়েল ডেভস বিল্ড রিয়েল সলিউশনস। ওয়েলকাম টু কোড ওয়ান। তো আমি এই অ্যাপ্রোচটা নিয়েছি যাতে আপনারা ভবিষ্যতে যখন React, Next, Node.js, Express বা Go ল্যাঙ্গুয়েজ আ বিভিন্ন ফিল্ডে আপনারা যখন কাজ করবেন দেখবেন যে এই প্রসেসে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট এগোয়। আর এই SDLC, MVP এই বিষয়গুলো নিয়েই কিন্তু অনেক বেশি আপনার এক্সপেরিমেন্ট ১ম এ চলে। অনেক বেশি রিসার্চ ওয়ার্ক সেখানেই হয়। হয়তো প্রজেক্ট শুরু হবে, আ আপনি অ্যাকচুয়াল কোড লেখা শুরু করবেন হয়তো ৬ মাস পরে গিয়ে। আর এই ৬ মাস ধরে শুধু প্ল্যানিংই চলতে থাকবে। সেটা অবশ্যই ডিপেন্ড করে যে প্রজেক্টটা কতটা বড় স্কেলে হচ্ছে সেটার উপরে। তো আমাদের ক্ষেত্রে খুব ছোটই একটা প্রজেক্ট। তো এই ছোট প্রজেক্টের মধ্যেও কিন্তু অনেক কিছু প্ল্যানিং এর প্রয়োজন আছে। তাই না? তো সেইজন্যই আমি এটা দিয়ে শুরু করলাম আজকে। আজকে কোনো কোড দেখলাম না। আগামী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে নিয়ে ডিসকাস করব। আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। এই টপিকটা বা এই যে ওয়েতে আমি এটা দেখাতে চলেছি, এটা যদি আমার এই প্রসেসটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে একটু জানাবেন। তাহলে আমি মোটিভেটেড হব। তাহলে এরকম টাইপের ভিডিও আমি আরো ক্রিয়েট করব। আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।